আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য লাইভ ক্লাসে। আজকে আমরা সরাসরি বোর্ডে আমরা বিগত যে ক্লাসগুলি নিয়েছিলাম এই ক্লাসগুলি সরাসরি দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড ইউজ করে আমরা নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা খাতা কলম নিয়ে হাজির হয়েছি। আসলে মূলত আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে করোনা ভাইরাসের প্রভাবে মূলত আমাদের অফিস এখন টোটালি বন্ধ। সঙ্গত কারণেই বাসায় অবস্থান করতে হচ্ছে। আর আমার বিশ্বাস যে আপনারাও সেফ জোনে আছেন, অর্থাৎ সরকারি নির্দেশনা মেনে বাসায় অবস্থান করতেছেন। আর এটি অবশ্যই চরম বাস্তব বিষয় যে জরুরি কোনো প্রয়োজন ব্যতীত আমাদের এই মুহূর্তে উচিত হবে না যে বাহিরে অথবা যেখানে লোকজনের সমাগম বেশি সেখানে মূলত দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলিতে গ্যাদারিং করা। তো আমরা প্রত্যেকেই এডুকেটেড, শিক্ষিত ছেলেপেলে, সো আমরা এই ব্যাপারগুলি খুব সিরিয়াসলি নেব এবং আমি শুধু নিজে সচেতন হব না, আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও এই ব্যাপারগুলিতে সচেতন করা। তো যাই হোক, করোনা ভাইরাসের ব্যাপারে আপনারা ফেসবুক থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে প্রতিনিয়তই অসংখ্য বার্তা পাচ্ছেন। আর সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এখন করোনা ভাইরাস একটি ভয়াবহ দুর্যোগ হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে খুব দ্রুতই যেন আমাদের এখান থেকে হেফাজত করুন, এবং এও দোয়া করি যেন খুব দ্রুত কোনো দেখা যায় প্রতিষেধক আমরা উদ্ভাবন করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সংকটময় মুহূর্তেও আমাদেরকে সাহস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এবং যে যে ধর্মেই থাকি না কেন যে আমরা যার যার অবস্থান থেকে প্রার্থনা করব, কারণ হচ্ছে প্রার্থনা মানুষকে অনেক বেশি সজীব করে তোলে, শক্তিশালী করে তোলে। সো দেখা যাচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে দেখা যাচ্ছে যে মানসিক শক্তি, মানসিক যে দৃঢ়তা, সেটা ধরে রাখার চেষ্টা করব। ইভেন আরেকটি বিষয় আমাদের একটু মনে রাখতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। আপনারা যারা ফেসবুকে সময় দিচ্ছেন তারা অনেকেই জানেন যে আমরা এখন প্রায় অধিকাংশই দেখা যাচ্ছে যে ফেসবুকে প্রায় দিনের সিংহভাগ সময় আমরা দিয়ে দিচ্ছি। আমি মনে করি এটা উচিত নয়, কারণ এখন যে আপনার দেখা যায় যে পরিস্থিতি আমরা ফেস করতেছি এটি অবশ্যই একটা দুর্যোগের মুহূর্ত আমরা অতিক্রম করতেছি, কিন্তু এটিও সত্য যে আমরা এই সমস্যাটিকে সুযোগ হিসেবে নিতে পারি। অর্থাৎ যে সময়টাতে আমরা দেখা যাচ্ছে যে এখানে বাসায় অবস্থান করব, এই সময়গুলিতে আমরা বেশ কয়েকটা উদ্যোগ নিতে পারি। বিশেষ করে আপনারা যারা দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে বাহিরে বই পড়তে পারতেন না, এই সুযোগে আপনারা বাহিরে বই পড়তে পারেন। অথবা যদি আপনার ম্যাথমেটিক্সে যদি স্কিল খুবই উইক থাকে, সেক্ষেত্রে ম্যাথমেটিক্সে একটু সময় বেশি দিতে পারেন। একইভাবে কারোর কোনো স্পেসিফিক বিষয়, বিশেষ করে ইংলিশে যদি দুর্বলতা থাকে, সেখানেও আপনি এখন একটু সময় ইনভেস্ট করতে পারেন। পাশাপাশি দেখা যাচ্ছে আপনি এক্সট্রা কোনো স্কিল তৈরির ক্ষেত্রেও এই সময়টা আপনি ইনভেস্ট করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময়টুকুতে আপনি দেখা যাচ্ছে যদি আহ, মানে আহ, বিশেষ করে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি চাইলে দেখা যাচ্ছে যে আহ, ইসলামী জ্ঞান অর্জনেও এই সময়টা ইনভেস্ট করতে পারেন। কারণ হচ্ছে যেহেতু আমরা এই মুহূর্তে এই দুর্যোগের জন্য দেখা যাচ্ছে যে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেছি, তো একইভাবে দেখা যাচ্ছে যে আপনার ইবাদতে আরো গভীরতা আনার জন্য আপনি চাইলে ইসলামিক বই এই মুহূর্তে পড়তে পারেন, এবং দেখা যাচ্ছে ইসলামী ইতিহাস সম্পর্কে আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন জানার ক্ষেত্রে। অথবা দেখা যাচ্ছে আপনার যে সেক্টরে ইন্টারেস্ট থাক না কেন, সেক্ষেত্রে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। সর্বোপরি আমার মূল কথা হচ্ছে যে এটি একটি সমস্যা, এটা অস্বীকার করার সুযোগ নেই। তার মানে এই নয় যে এই জন্য আমরা চুপছে যাব, আমরা বসে যাব, আমরা থেমে যাব। আমাদের এগিয়ে চলতে হবে। দুর্যোগ এসেছে, দুর্যোগ একসময় কেটে যাবে, এর জন্য আমরা নিজেরা সতর্ক থাকবো এবং অন্য যারা রয়েছেন তাদেরকেও সতর্ক রাখবো। বিশেষ করে আমাদের বাসায় যারা বৃদ্ধ রয়েছেন, দাদা দাদি অথবা দেখা যাচ্ছে শিশু রয়েছেন, তাদের ব্যাপারে একটু অধিক সতর্কতা আমরা অবলম্বন করব। তো যাই হোক, সবচেয়ে মূল কথা হচ্ছে আমি যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যেখানেই থাকি না কেন আমরা সময়টাকে ইউটিলাইজ করব, সময়টাকে সদ্ব্যবহার করব। আর একটা জিনিস মনে রাখবেন, রাত যত গভীর হয় যে প্রভাত ততই নিকটে আসে। আমরা আসলে আমাদের
খুবই সময়ের সাথে সাথে খুব অন্ধকারের দিকে যাচ্ছি, দেখা যায় রাত আমাদের গভীর হচ্ছে। ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা রাখি যে ইনশাল্লাহ আমরা এখান থেকে মুক্তি পাবো এক সময়। আর এই মুক্তি যখন পাবো তখন যেন আমরা একদম দেখা যাচ্ছে একটা শক্তি নিয়ে দেখা যাচ্ছে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পারি। এই কারণে আপনার এই সময়টাকে কাজে লাগাতে হবে। তো যাই হোক, আপনারা আমি শুরুতেই একটু জানতে চাচ্ছি যারা আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, আমি জানি যে আপনাদের অনেকের মন ভালো নেই। অনেকেই আমাকে বলেছেন ভাইয়া যে আমি মেস অথবা হস্টেল ছেড়ে বাসায় চলে আসছি, অথবা অনেক বলেছেন স্যার আমি তো এখন এখন গ্রামে আছি, যার কারণে দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে ওই এমবি সংকটের কারণে, অথবা দেখা যায় এখানে নেটওয়ার্ক শক্তিশালী না, যার কারণে হয়তো লাইভ ক্লাস করা সম্ভব হবে না। তো তারপরেও আমি দেখা যাচ্ছে এই সংকটগুলি সামনে রেখে আমি লাইভ ক্লাসগুলি শুরু করলাম, কারণ আমরা যে ধারাবাহিকতা রক্ষা করে চলছি আমার ধারণা, আমার বিশ্বাস যে আসলে সেটি ধরে রাখা উচিত। তো যাই হোক, আমাকে শুরুতে একটু এনশিওর করবেন যে আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন তারা আসলে আমার কথা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন আমাকে একটু এনশিওর করেন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, ইয়েস লিখে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আমার কথাগুলি আপনারা বুঝতে পারতেছেন। আর আরেকটি বিষয় আমি একটু রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে কে কোথা থেকে লাইভ ক্লাসটি দেখছেন সেটিও একটু কমেন্টে জানিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই মুহূর্তে আপনারা বাংলাদেশে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমার সাউন্ড, আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে, এখানে নীলা সবুজ নীলা বলেছেন ইয়েস, রোহান রবিন বলেছেন ইয়েস। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। আর একটি বিনীত রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই অবসর সময়ে যেন অন্যরাও ম্যাথ শিখতে পারে, ম্যাথে বেসিক দেখা যায় যে স্ট্রং করতে পারে। এই কারণে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাইভ ক্লাসটি একটু খোলা মনে শেয়ার করে দেন, আপনার টাইম লাইনে শেয়ার করে দেন। আপনার মতো অনেকেই রয়েছেন যারা টাইম লাইনে এই মুহূর্তে অহেতুক বিতর্ক অথবা তর্ক যুদ্ধে লিপ্ত আছেন, অন্তত তাদেরকে আমরা একটা প্রোডাক্টিভ কাজে মুভ করাতে পারবো। এই কারণে দয়া করে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যার যার অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন। ওকে, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব। আমরা নাম্বার সিস্টেম নিয়ে বিগত বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, আজকেও আমরা নাম্বার সিস্টেমের সর্বশেষ ক্লাসটি নিতে যাচ্ছি, এবং আজকের ক্লাসটি মূলত আমরা নিব মৌলিক সংখ্যা নিয়ে। আরেকটি বিষয়ে আমাকে একটু এনশিওর করতে হবে যে আপনারা আমার লেখাটা বুঝতে পারতেছেন কিনা, এই বিষয়টা আমাকে একটু এনশিওর করতে হবে। ওকে, একটু খুব দ্রুত একটু এনশিওর করেন যে আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা। ওকে, শুধু একটু লেখে কমেন্ট করুন যে লেখা বোঝা যাচ্ছে, অথবা ইয়েস অর নো। ওকে, আমরা আজকে সরাসরি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা থাকে, প্রথমতই আমাদের একটা প্রশ্ন থাকে যে মৌলিক সংখ্যা কি, অথবা মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজব। আর পাশাপাশি আরেকটি বিষয়ে আমাদের দেখতে হবে যে এই মৌলিক সংখ্যা থেকে কি কি টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, এই বিষয়টিও আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা এই বিষয়টিও দেখব, এবং যে কয়টি টাইপ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমরা ওই কয়টি টাইপ থেকে মূলত দেখা যাচ্ছে যে আজকে আলোচনা কন্টিনিউ করব ওই কয়টি টাইপসের উপর ভিত্তি করে। তো যাই হোক, শুরুতেই মৌলিক সংখ্যার ডেফিনেশন খোঁজার পূর্বে আমরা একটি বিষয় দেখব, সেটি হচ্ছে আপনারা জানেন যে এতটুকু বেসিক আমাদের প্রত্যেকে রয়েছে যে 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, আমরা এটি জানি। আর আমরা যদি বিষয়টা এভাবে দেখি যে 2কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি, যেমন 2কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 কে 2, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে যেখানে ভাগশেষ থাকবে না। একইভাবে আমরা 2কে 1 দ্বারা ভাগ করতে পারি, যেখানেও আমাদের কোনো ভাগশেষ থাকবে না। আমি যদি 3-এর ক্ষেত্রে যাই, 3-এর ক্ষেত্রেও একই অবস্থা, 3কে 3 দ্বারা ভাগ করতে পারি, 3-1-কে 3, অথবা 3কে আমি 1 দ্বারা ভাগ করতে পারি, 3-1-কে 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2কে 2 দ্বারা ভাগ করা যায় এবং সর্বোচ্চ 2কে 1 দ্বারা ভাগ করা যায়। একইভাবে 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 3কে 1 দ্বারা ভাগ করা যায়। একইভাবে 5কে 5 এবং 1 দ্বারা ভাগ করা যায়। আমরা মৌলিক সংখ্যা বলতে মূলত কি বুঝে থাকি, বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত।
মৌলিক সংখ্যা বলতে আমরা মূলত এই বিষয়টাই বুঝিয়ে থাকি যে যেমন আমাদের দুই মৌলিক সংখ্যা, তাহলে দুই কিসের মানে এর ডেফিনেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? এর ডেফিনেশনটা মূলত দাঁড়াচ্ছে যে কোনো সংখ্যাকে, যেমন আমরা যদি দুইকে ধরি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা অর্থাৎ দুই দ্বারা এবং এক দ্বারা শুধুমাত্র ভাগ করা যায়, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। একইভাবে তিনের ক্ষেত্রেও তিনকে তিন দ্বারা ভাগ করা যায় এবং শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যার কারণে তিন মৌলিক সংখ্যা। আমরা একইভাবে পাঁচের ক্ষেত্রেও বলতে পারি যে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এবং শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করা যায় না। তার মানে আমরা মৌলিক সংখ্যা বলতে যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যাকে ওই সংখ্যা তাকে নিজেকে দ্বারা শুধু ভাগ করা যাবে, নিজেকে দ্বারা এবং এক দ্বারা শুধু ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা দেখা যাচ্ছে ভাগ করা যায় না, তাকে মূলত মৌলিক সংখ্যা বলে। এখন আসলেই এখানে এই যে 2 আর 1, যেমন 3-এর ক্ষেত্রে 3-1 এবং 5-এর ক্ষেত্রে 5-1, এগুলি মূলত হচ্ছে 5 দ্বারা 5কে ভাগ করতে পারা অর্থই হচ্ছে যে 5-এর একটি ভাজক হচ্ছে 5, 5-এর একটি ভাজক হচ্ছে 1। একইভাবে 2-এর একটা ভাজক হচ্ছে 2 এবং 2-এর একটা ভাজক হচ্ছে 1। আমি যদি বিষয়টা লিখি এভাবে লিখতে পারবো, খেয়াল করেন যে 2-এর দুটি ভাজক আছে অর্থাৎ 2 এবং 1, 3-এর দুটি ভাজক আছে এবং একইভাবে 5-এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি ভাজক আছে। অর্থাৎ এখানে যদি ভালো করে লক্ষ্য করেন যে এখানে 2 এবং 1 হচ্ছে 2-এর ভাজক, 3 এবং 1 হচ্ছে 3-এর ভাজক, 5 এবং 1 হচ্ছে 5-এর ভাজক। অর্থাৎ এখানে এর মানে এটি দাঁড়াচ্ছে ভাজক মানে তাকে দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে। আমরা একটু আগে সেটা বলেছি, যেমন 3 দ্বারা 3কে ভাগ করা যাবে, 3 দ্বারা 1 দ্বারা 3কে ভাগ করা যাবে, 5কে 5 দ্বারা ভাগ করা যাবে, 1 দ্বারা ভাগ করা যাবে। এর মানে হচ্ছে এরা হচ্ছে এই সংখ্যাগুলির ভাজক। অর্থাৎ এখানে ভাজক সর্বোচ্চ আমার ওই সংখ্যাটা রয়েছে আর 1 রয়েছে, আর অন্য কোনো ভাজক আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি 6 নিই, 6-এর ভাজক কি কি? যেমন 6-এর ভাজক 1 আছে, 6-এর ভাজক 6 আছে, 6-এর ভাজক 2 আছে, 6-এর ভাজক 3 আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 6-এর ভাজক 1 এবং ওই সংখ্যা 6 তো আছেই, পাশাপাশি আরও 2 এবং 3 রয়েছে। যেমন আমরা যদি 8-এর ক্ষেত্রে হিসেবটা দেখি, 8-এর ক্ষেত্রে কি? 8-এর ক্ষেত্রে যেমন ভাজক 1 আছে, 8 আছে, ভাজক 2 আছে, 4 আছে। অর্থাৎ 1 আছে এবং ওই সংখ্যা আছে, এছাড়াও আমাদের আরও দুটি সংখ্যা ভাজক আছে। এর মানে দাঁড়াচ্ছে যে 6কে 1 ও 6 দ্বারা তো ভাগ করা যায়, অতিরিক্ত 2 এবং 3 দ্বারা ভাগ করা যায়। 8-এর ক্ষেত্রেও যে 1 ও 8 দ্বারা ভাগ করা যায়, অতিরিক্ত 2 ও 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে এখানে এদের সাথে এই দুটো 6 এবং 8-এর ডেফিনেশনটা মিলছে না। এখানে আমরা শুধু পেয়েছিলাম যে ওই সংখ্যাটা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু আমরা এখানে 6 এবং 8-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 6কে 1 6 দ্বারাও ভাগ করা যায় এবং আরও দুটি 2 ও 3 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ তাহলে আমাদের 6 এবং 8-এর এদেরকে আমরা কি সংখ্যা বলবো? এদেরকে মূলত আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার ডেফিনেশনটা কি হবে? ঠিক এর উল্টোটা হবে। অর্থাৎ মৌলিক সংখ্যার যে ডেফিনেশনটা ছিল তার সম্পূর্ণ উল্টো ডেফিনেশনটা হবে আমার কি? যৌগিক সংখ্যা। অর্থাৎ আমি যদি বলি যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে মানে ওই সংখ্যা ছাড়াও এবং 1 ছাড়াও আরও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ওকে, খুব সিম্পল ব্যাপার। আসলে এই ডেফিনেশনে আমাদের এত সময় দেওয়ার দরকার নেই। আমরা শুধু যে বিষয়টা বেসিক বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে যার ওই সংখ্যা ব্যতীত এবং 1 ব্যতীত আর কোনো ভাজক সংখ্যা নেই। অর্থাৎ সহজভাবে বললে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কাউকে দ্বারা ভাগ করা যায় না। তাহলে যৌগিক সংখ্যা কি? যে ওই সংখ্যা 1 ছাড়াও আরও সংখ্যা আছে যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়, তারাই হচ্ছে মূলত আমার যৌগিক সংখ্যা। তো আশা করি আপনারা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে খুব দ্রুত কমেন্টে লিখতে পারেন, আর যদি বুঝতে পারেন
তাহলে অবশ্যই আমার সাথে রেসপন্স করবে। আপনি ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। এখানে মোহাম্মদ আক্তার আপু বলেছেন স্যার লেখা একটু বড় করলে ভালো হয়। ওকে, আমি চেষ্টা করবো স্যার, একটু বড় করে লিখবেন। এখানে রহিম বাদশা লিখেছেন। ওকে, আসলে কলম দিয়ে অনেক বড় করে লেখাটা কঠিন, তারপরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ওকে, এবার আমি একটু সামনে এগোতে চাচ্ছি। সেটি হচ্ছে যে মৌলিক সংখ্যা থেকে মূলত কি কি ধরনের প্রশ্ন আসে। আমি এর একটা এখানে আপনাদের স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন। এখানে আমি ছোট্ট একটা প্রিন্ট এখানে আপনাদের মানে একটা লেখা আমি প্রিন্ট করে রেখেছিলাম। সেটি হচ্ছে যে এখানে কি কি ধরনের প্রশ্নের ধরনটা হয়। এখানে মূলত আমাদের দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে যে আপনার প্রশ্নপত্রে চাইতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই একটা ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে একটা এরিয়া থাকবে, যেমন আমি এখানে একটা এরিয়া দিয়েছি 25 থেকে 45 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এখানে থাকতে পারে দেখা যাচ্ছে যে 27 থেকে 75 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, অথবা দেখা যায় 75 থেকে 115 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ একটা এরিয়া থাকবে, এই এরিয়ার মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে। এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে। যদিও এই ক্যাটাগরির আরও কিছু ক্যাটাগরি আছে, এটা দ্বিতীয় ক্যাটাগরি। যেমন এটা মূলত হয়ে থাকে যে ধরেন এইভাবে চাইতে পারে যে 25 থেকে 45 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে এদের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত। অর্থাৎ যেমন 25-এর ঠিক কাছাকাছি যে আমার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আছে এবং 45-এর মাঝে যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা আছে, অর্থাৎ ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কি, এর উপরও মূলত এই ক্যাটাগরি থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা দু ধরনের এখানে প্রশ্নের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এক ধরনের প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আমরা এই বিষয়ে শুরুতে ডিটেলস আলোচনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরবর্তী অর্থাৎ ক্লাসের মাঝামাঝি থেকে আমরা আলোচনা করব যে একটা এরিয়াতে এত এরিয়া থেকে এত এরিয়া পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা থাকে। ওকে, তাহলে আমি আলোচনা শুরু করছি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটা শখ রয়েছে। তবে আমি এই আলোচনা প্রবেশের পূর্বে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটি একটু লক্ষ্য করে। সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনায় তিনের বিভাজ্যতার নীতিটা একটু ধারণা রাখতে হবে মাথায়। তিনের বিভাজ্যতার নীতি, এটা আমি গত লাইভ ক্লাসেও কথা বলেছিলাম যে তিনের বিভাজ্যতার নীতিটা আমাদের আজকের আলোচনা বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। আপনারা জানেন যে তিনের বিভাজ্যতার নীতিতে আমরা যদি দেখি, যেমন 100 ধরেন 23, এটি 3 দ্বারা ভাগ যাবে কিনা সেটা নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমত এই সংখ্যার 1, 2, 3কে যোগ করে নেব, অর্থাৎ ডিজিট যে কোটা আছে যোগ করে নেব, সেটা যোগফল হচ্ছে 6। এবার যোগফলকে যদি আমার 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝবো যে 123কেও 3 দ্বারা ভাগ করা যাবে। একইভাবে আমি যদি 1, 5, 6 অথবা দেখা যায় যে 1, 6, 5, আমরা যদি এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা আমাদের বোঝার উপায় হচ্ছে যে আমরা ডিজিটগুলিকে আগে যোগ করে নেব। যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 12 হচ্ছে, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে হচ্ছে 165কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এটি হচ্ছে আমাদের তিনের বিভাজ্যতা নীতি। এই নীতিটি আজকে আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা এই আইডিয়াটা আজকে একটু মাথায় রাখবেন। ওকে, এই আইডিয়াটা আমাদের আজকের আলোচনায় লাগবে। আরও একটি আইডিয়া আমাদের লাগবে, সেটি হচ্ছে আপনাদের পরিচিত একটি আইডিয়া, সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া লাগবে যে আমাদের বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা, যেমন 3, 3 গুণ করলে 9, 4, 4 গুণ করলে 16, 5 এবং 5 গুণ করলে আমাদের 25। তাহলে এখানে 9 হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা
এবং এখানে 9 থেকে এক জোড়া থেকে যে 3টা নিলাম এটি হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে আমাদের 3। একইভাবে 16 আমাদের পূর্ণবর্গ সংখ্যা, আর এই এক জোড়া থেকে 4 নিলে একটা 4 হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ আমাদের 16 এর বর্গমূল হচ্ছে 4। একইভাবে আমাদের 25 এর বর্গমূল হচ্ছে 5। আমাদের এই আইডিয়াটা আজকে তোমার লাগবে যে কোনো সংখ্যার বর্গমূল, অর্থাৎ এভাবে সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি 25 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ মুখস্থ রাখতে পারেন। এটি খুবই ইম্পর্টেন্ট, যে বিশেষ করে যারা গণিতে দেখা যাচ্ছে যে দুর্বল আছেন তাদের জন্য কিছু বিষয় বেসিক আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তারই ধারাবাহিকতায় আপনাকে এই আইডিয়াটাও একটু মুখস্থ রাখতে হবে। সেটি হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 11 11 কত হয়, 12 12 কত হয়, 13 13 কত হয়, 14 14 কত হয়, 15 15, এভাবে 25 পর্যন্ত সংখ্যা মুখস্থ থাকা ভালো। তাহলে আজকে আমাদের দুটো আইডিয়া লাগছে। একটা আইডিয়া হচ্ছে 3-এর বিভাজ্যতা নীতি, আরেকটি আইডিয়া হচ্ছে 2 নম্বর আইডিয়াটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল। ওকে, এবার চলুন তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি। আমাদের আজকের আলোচনাতে আমরা শুরুতে একটা বিষয় দেখে নেব যে বর্গমূলের ক্ষেত্রে আমি এই কাগজটা আপনাদের সামনেই রাখতে চাচ্ছি। একটু লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 31 পর্যন্ত 1 থেকে 31 পর্যন্ত বেশ কিছু সংখ্যা আমরা এখানে নিয়েছি। 1 থেকে 31 পর্যন্ত আপনারা জানেন যে 1 আমাদের মৌলিক সংখ্যা না, এটি আমরা কেটে দিই, কারণ আমাদের সব সংখ্যার সাথেই 1 আছে। যেমন 2 মানে দুটো 1, 3 মানে তিনটা 1। সো এটার অবশ্যই একটা জটিল জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমরা জানি যে 1 আমাদের মৌলিক সংখ্যা না। ওকে, এখন আমাদের প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 কেন মৌলিক সংখ্যা? আপনারা জানেন যে 2 এর উৎপাদক 2 এবং 1 ব্যতীত আর নেই, অর্থাৎ একে 2 এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। সেই হিসেবে আমাদের 2 হচ্ছে কি মূলত এখানে মৌলিক সংখ্যা। মজার ব্যাপার হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা যত দেখা যাচ্ছে বাকি যত মৌলিক সংখ্যা পাবো, এই সমস্ত মৌলিক সংখ্যা অবশ্যই বেজোড় সংখ্যা হবে, অবশ্যই কি হবে, বেজোড় সংখ্যা হবে। কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। অর্থাৎ আমরা এখান থেকে একটা আইডিয়া মাথায় নেব, সেটি হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর বাকি সকল মৌলিক সংখ্যা আমরা বিজোড় সংখ্যা থেকে পাবো। ওকে, তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের 2 ব্যতীত বাকি সমস্ত সংখ্যাগুলি যে যত জোড় সংখ্যা আছে এগুলি আমি কেটে দিতে পারি। ওকে, আমি 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 কেটে দিলাম। আর আজকের আলোচনায় আপনাদের দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আমি আইডিয়া শেয়ার করব। এই আইডিয়াগুলি আপনাদের দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। আশা করি ইনশাল্লাহ যে কোনো মৌলিক সংখ্যা সংক্রান্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন। ওকে, আমি জোড় সংখ্যাগুলি আমি কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। অর্থাৎ এখানে একটা সুবিধা হচ্ছে যে আমাদের অর্ধেক সংখ্যা আমাদের চলে গেল। অর্থাৎ তার মানে আমি যদি 100টি সংখ্যা থেকে মৌলিক সংখ্যা বের করতে চাই, তাহলে আমার এর ভিতর 50টা এমনিতেই বাদ চলে যাচ্ছে। অর্থাৎ যেগুলি জোড় সংখ্যা সেগুলি আমি বাদ দিতে পারতেছি। অর্থাৎ এখানে শুধুমাত্র কোনটি ব্যতীত? 2 ব্যতীত। ওকে, অর্থাৎ তাহলে আমরা 2 ব্যতীত যে সমস্ত জোড় সংখ্যাগুলি বাদ, জোড় সংখ্যা বাদ, অর্থাৎ আমি বাদ দেওয়ার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। কারণ আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করার আগে আমরা প্রথমত আমাদের যে জিনিসটা দরকার যে কোনটা বাদ যাচ্ছে, অর্থাৎ যেগুলি বাদ যাচ্ছে সেগুলি যদি আমি আগে সাইড করে ফেলতে পারি, তাহলে আমার জন্য মৌলিক সংখ্যা বের করা অনেক সহজ হবে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সমস্ত জোড় সংখ্যা বাদ, এরা মৌলিক সংখ্যা না। ওকে, তারপরে লক্ষ্য করে দেখুন যে আমাদের এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার 3 এবং তারপরে মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের 5। আমাদের 5-এর ক্ষেত্রে একটা আইডিয়া মাথায় রাখতে হবে যে
মানে যেমন আমরা 5 দিয়ে 5 একক স্থানে বসে কি কি সংখ্যা লিখতে পারি, যেমন 5 লিখতে পারি, 15 লিখতে পারি, 25 লিখতে পারি। একইভাবে দেখা যাচ্ছে যে 35 লিখতে পারি, 45 লিখতে পারি, 55 লিখতে পারি। হ্যাঁ, অর্থাৎ এইভাবে লিখতে পারি। এখন শুধুমাত্র 5 ব্যতীত আর যত একক স্থানে 5 থাকবে, যেমন 25-এ 5 আছে, 15-তে 5 আছে, 35-এ 5 আছে, আমরা যদি বলি 75-এ 5 আছে, 115-তে 5 আছে, অর্থাৎ শুধু 5 ব্যতীত বাকি আমাদের একক স্থানে 5 যত সংখ্যা পাবো সব সংখ্যাগুলি আমাদের বাদ যাবে, যে এরা মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ আমি কিন্তু এক্সেপশনটা বাদ দিয়ে আমি এখানে লিস্ট করতেছি। অর্থাৎ এখানে তাহলে কি, যে একক স্থানে আমার কি আছে, 5 আছে, এরাও বাদ। শুধুমাত্র 5 ব্যতীত একক স্থানে 5 আছে, এদের লিস্টটাও আমাদের বাদ যাবে। ওকে, এবার আমরা যদি এভাবে কিছু বাদ দেই তাহলে কি কি বাদ দিতে পারতেছি, যেমন আমরা এখানে 15 বাদ দিতে পারতেছি, আমাদের এখানে 25 বাদ যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটিভাবে একটা লিস্ট অলরেডি আমরা দাঁড় করিয়ে ফেলছি। এখন এদের পরে আমরা কাদেরকে বাদ দেব, যে 3-এর বিভাজ্যতার নীতিতে যাদেরকে বাদ দেওয়া যাবে তারাও আমার কি মৌলিক সংখ্যা না। আমি আবারও বলছি, 3-এর বিভাজ্যতার নীতিতে দেখা যাচ্ছে যে যাদেরকে বাদ দেওয়া যাবে তারাও কি আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে আমি এখানে 3টা আইডিয়া দাঁড় করালাম। একটা আইডিয়া হচ্ছে যত জোড় সংখ্যা আছে 2 ব্যতীত এরা মৌলিক সংখ্যা না। আর একক স্থানে শুধু 5 ব্যতীত যত একক স্থানে 5 আছে এরাও মৌলিক সংখ্যা না। 3-এর বিভাজ্যতার নীতিতে যাদেরকে বাদ দেওয়া যাবে এরাও কি মৌলিক সংখ্যা না। তাহলে এই 3টি আইডিয়া আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা খুব সহজেই দেখা যায় যে মৌলিক সংখ্যা নির্ণয়ে দেখা যাচ্ছে এক ধরনের একটা সুবিধা পাবো। ওকে, এবার তাহলে আমি একটু এগোতে চাচ্ছি যে আমাদের তাহলে মূলত এখন মৌলিক সংখ্যা মূলত পাচ্ছি কোথা থেকে, বিজোড় সংখ্যা থেকে। এবার তাহলে আমরা তার আগে একটু প্র্যাকটিস করে নিই, কারণ একটু প্র্যাকটিস করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি যদি বলি যে 125 মৌলিক সংখ্যা কিনা। ওকে, 125 মৌলিক সংখ্যা কিনা, আপনি বলবেন হ্যাঁ এটি মৌলিক সংখ্যা না, কারণ একক স্থানে কি আছে, 5 আছে, তার মানে এটি মৌলিক সংখ্যা না। আমি যদি বলি 175 এটি মৌলিক সংখ্যা কিনা, আপনি নিশ্চিতভাবে বলবেন একক স্থানে 5 আছে, তার মানে এটি মৌলিক সংখ্যা না। এবার আমি যদি বলি যে 141 এটি মৌলিক সংখ্যা কিনা, 141 এটি মৌলিক সংখ্যা কিনা। এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন যে 141 এটি 1 4 1 আমরা যদি যোগ করি তাহলে 6 হবে। 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 141কেও 3 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এটিও আমাদের মৌলিক সংখ্যা না। আমি যদি আপনাদেরকে বলি যে 123 এটি মৌলিক সংখ্যা কিনা, এখানেও নিশ্চিতভাবে বলবেন যে এটি মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে 1 2 3 দেখা যাচ্ছে 1 2 3 এরা এদের যোগফল হচ্ছে 6, এটা 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটিও আমার মৌলিক সংখ্যা না। এবার আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা, আপনাদের একটু রেসপন্স খুবই জরুরি। প্লিজ আপনারা খুব দ্রুত একটু রেসপন্স করবেন। অর্থাৎ 117 এটি মৌলিক সংখ্যা কিনা। ওকে, খুব দ্রুত রেসপন্স করুন যে 117 মৌলিক সংখ্যা কিনা। যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে পি লিখবেন, আর যদি মৌলিক সংখ্যা না হয়ে থাকে, যৌগিক সংখ্যা হয়ে থাকে, তাহলে অপশনে সি লিখবেন। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে 117 মৌলিক সংখ্যা কিনা। ওকে, আজকে যেহেতু আমি খাতা কলমে লিখছি, এক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনাদের প্রত্যেকের কমেন্টটা আমি পড়তে পারবো, এই পড়ার সুযোগটা আমি পাচ্ছি যেহেতু আমি বসে বসে ক্লাসটি নিচ্ছি। আর আপনারা জানেন যে যেহেতু হোয়াইট বোর্ডটি আমার অফিসে সেট আপ করা, সঙ্গত কারণেই আমি যেহেতু বাসা থেকে আপনাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছি, সঙ্গত কারণেই আমার পক্ষে দেখা যাচ্ছে যে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে
ওকে, ইতিমধ্যে জিয়াউর রহমান লিখেছেন পি। ওকে, সোহাগ এস সোহাগ লিখেছেন সি। আব্দুল্লাহ আল মামুন নো লিখেছেন, আসলে বুঝতে পারলাম না। আব্দুল্লাহ বিন ইসলাম লিখেছেন ইয়েস। রহিম বাদশা লিখেছেন যে বুঝেছি স্যার। নৌরিন নিবা লিখেছেন সি। সানজাজ সুমি লিখেছেন না। ওকে, মুরসালিন হুসাইন লিখেছেন সি। একইভাবে ফরিদ হুসাইন লিখেছেন সি। ফাহিম আহমেদ লিখেছেন সি। সুজন লিখেছেন নো। দেলোয়ার রনি লিখেছেন সি। মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা কমেন্টে জবাব দিচ্ছেন তাদের মাঝে সবচেয়ে বেশি সংখ্যক উত্তর দিচ্ছেন সি। সবচেয়ে বেশি সংখ্যক উত্তর দিচ্ছেন সি, অর্থাৎ সি দ্যাট মিনস হচ্ছে আমাদের কম্পোজিট যে নাম্বার, অর্থাৎ যৌগিক। ওকে, তবে যারা পি দিয়েছেন তাদের উত্তরটা ভুল হয়েছে, কারণ হচ্ছে আমি বিষয়টা একটু দেখাচ্ছি। সেটি হচ্ছে 117 হচ্ছে আমার যৌগিক সংখ্যা, কারণ 1, 1 এবং 7 এদের যদি আমি যোগ করি তাহলে সেটি 9 হবে। আর 9কে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগ করা যাবে, তার মানে 117কে ভাগ করা যাবে, তার মানে এটি আমাদের যৌগিক। ওকে, আশা করি যারা বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা আবার একটু রিপিট করে নেবেন, কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ওয়ান ওয়েতে কথা বলতেছি, সরাসরি মানে আপনাদের ফিডব্যাক কথা শোনার সুযোগটুকু নেই আমার, এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিওটা বারবার দেখে আইডিয়াটা ক্লিয়ার করে নেবেন। ওকে, এবার আমি খুবই ইম্পর্টেন্ট একটা ধাপে যাব, যে মৌলিক সংখ্যার নির্ণয়ের। আপনারা যদি আপনাদের হাতে লেক্সা শিট থাকে, লেক্সা শিটের 1 নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা জানতে চেয়েছে 1 নম্বর প্রশ্নে। আপনারা একটু শিটে দেখেন যে সেখানে ক নম্বর অপশনে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে শুরুতে দেওয়া আছে 91, খ নম্বর অপশনে আমার দেওয়া আছে 87, এবং গ অপশনটিতে দেওয়া আছে 63, এবং ঘ অপশনটিতে দেওয়া আছে আমার 59। অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আর এই প্রশ্নটা আমাদের 30তম বিসিএসে এসেছে, অর্থাৎ 30তম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আমরা এই ধরনের আইডিয়াকে আমরা কিভাবে সমাধান করব। আমি আবারও বলছি, এবার খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে আমরা এগোচ্ছি, এবং এই আইডিয়াটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমরা কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব তার একটা ট্রিক্স নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, শুরু করা যায়। এখানে দেখুন প্রশ্নটা খুবই সহজ, কিন্তু আমি প্রশ্নের অপশন সেট আপের ব্যাপারে একটু আপনাদের সতর্ক করব। তো চলুন কথা না বাড়ি আগে আলোচনার আইডিয়াটা কমপ্লিট করি, যে আপনি কিভাবে মানে এরকম একাধিক অপশন থেকে আপনি মৌলিক সংখ্যাকে চুজ করবেন। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, প্রথমত আমি কয়েকটা ধাপ বলছি, সেটা হচ্ছে আপনি সংখ্যাটা জোড় কিনা সেটা প্রথমত দেখে নেবেন, কারণ আমরা বলেছিলাম জোড় হলে সেটি মৌলিক হবে না। এবং শেষে 5 আছে কিনা সেটি আপনি দেখে নেবেন, কারণ সেটি হলেও জোড় হবে না। এবং 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, এই 3টা প্রশ্ন আগে করবেন। ওকে, এই 3টা প্রশ্নে যদি না আসে তাহলে আপনি সামনে আগাবেন। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন ক নম্বর অপশন নিয়ে যদি আমি কথা বলি, যে 91 না, এটি জোড় সংখ্যা না, তার মানে এটি শেষে 5 নেই, এটা 3 দ্বারা বিভাজ্যও না, 9 1 হবে 10, 10কে 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এই 3টি প্রশ্নের একটিরও জবাব আমি পাচ্ছি না। তার মানে তারপরেই মূলত আপনি সামনের দিকে এগোবেন। কিভাবে এগোবেন, এবার ট্রিক্সটা দেখুন। ধাপ 1, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে এখন আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি, দয়া করে আপনারা সবাই একটু সিরিয়াস হন। ধাপ 1, প্রথমত আপনি যে সংখ্যাটির মানে যাচাই করতে চাচ্ছেন তাকে লিখবেন। ওকে, আপনারা চাইলে আমার সাথে সাথে লিখতে পারেন, তাহলে হয়তো আইডিয়াটা বুঝতে মানে আপনার জন্য বোঝাটা বেশ সহজ হবে। আপনি চাইলে আমার সাথে লিখে যেতে পারেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি আমার সাথে লিখতেছেন। ওকে, তাহলে শুরুতে আপনি সংখ্যাটি লিখে নিন। ওকে, আমরা 91 লিখে নিলাম। 91 লিখে নেওয়ার পর
এর কাছাকাছি একটা বর্গমূল সংখ্যা নেব। আমি কিন্তু এর কাছাকাছি বর্গমূল সংখ্যাকে 8 8 হচ্ছে 64, আবার 9 9 81, 10 10 100, অর্থাৎ 91 এর কাছাকাছি কোনো একটা মানে 91 এর কাছাকাছি সংখ্যা, যেমন 64 আছে, 81 আছে, অর্থাৎ খুব কাছাকাছি হচ্ছে 81। সাধারণত এর সমান অথবা এর চেয়ে ছোটো হলে ভালো হয়। এর ইমিডিয়েট ছোটো যেটা, সেটা হচ্ছে 81। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রথমত সংখ্যাটা নেবেন, তারপর ওর কাছাকাছি একটা বর্গমূল নেবেন। তাহলে ওর কাছাকাছি একটা সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আছে 81, তার বর্গমূল হচ্ছে 9। ওকে, আপনি 9 লিখে ফেলুন। ওকে, আমরা 9 লিখে নিলাম। তাহলে আমি যেভাবে কথাটা বলছি, প্রথমত সংখ্যাটা নেবেন, নেওয়ার পর যে এই সংখ্যার কাছাকাছি কোনো বর্গমূল থাকলে সেটা লিখবেন। ওকে, আমি লিখে নিলাম। এবার আমার কাজ হচ্ছে দেখব যে এটি সহ এর আগে কোনটা কোনটা মৌলিক সংখ্যা আছে। যেমন আমাদের এর আগে আমি যদি দেখি 7 একটি মৌলিক সংখ্যা, এর আগে 5 একটি মৌলিক সংখ্যা, এর আগে 3 একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ আপনি প্রথমত একটা বর্গমূল বের করবেন এবং এর পূর্বের যে মৌলিক সংখ্যাগুলি আপনি নেবেন। তবে এখানে আপনাদের একটু সহজ করে দিচ্ছি, যেহেতু জোড় সংখ্যা হলে সেটা ওই সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে, তার মানে এখানে, ওকে আমি বিষয়টা পড়ে দেখাচ্ছি। এখানে তাহলে এভাবে আমি লিখলাম। ওকে, আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা, ধাপ 1-এ এইটুকু বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখুন, প্লিজ দ্রুত ইয়েস লিখুন। যে প্রথমত আপনি ওই সংখ্যাটার কাছাকাছি একটা বর্গমূল নেবেন, নেওয়ার পর এর পূর্বের মৌলিক সংখ্যাগুলি আপনি লিখবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত আপনি কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করুন। আমি মূলত বিষয়টা একটু সময় নিয়ে আমি এগোতে চাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং একবার শেখার পর যেন আপনার আর কখনো সমস্যা না হয়। ওকে, চাঁদনি রাত লিখেছেন ইয়েস, খুব দ্রুত আপনারা একটু কমেন্ট করুন। মোরসালিন হোসেন লিখেছেন ইয়েস, আলামিন হোসেন লিখেছেন ইয়েস, শাকিল আহমেদ সৌরভ লিখেছেন ইয়েস। ওকে, সঞ্জিতা নাজনীন লিখেছেন ইয়েস, জিয়াউর রহমান লিখেছেন ইয়েস, রবিউল ইসলাম মাহফুজ ভাই লিখেছেন ইয়েস। ওকে, ফারিয়া স্মৃতি লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখন তারপরে যে কাজটা করতে হবে, এদের দিয়ে 91কে ভাগ করতে হবে মৌলিক সংখ্যাগুলি দিয়ে। যেমন আমি প্রথম ভাগটা করি, যেমন 7 দিয়ে করি, 7 দিয়ে ভাগটা করব। 91কে ভাগ করলে কতবার যায়? অনেকে হয়তো নামতা সম্পর্কে ধারণা না থাকলে ভাগ করতে পারবেন না, একটু লক্ষ্য করেন। যেমন আমি যদি ভাগ করি তাহলে 7কে 7 আমি সহজভাবে ভাগ করতেছি, আমি একসাথেও করতে পারতাম। এখানে তাহলে থাকে কত? 2 হাতের 1, 21, অর্থাৎ উপর থেকে 1 কেটে নিয়ে আসলাম, তাহলে 3 শতা 21। ওকে, তার মানে ভাগ যাচ্ছে। ধাপ 1-এ যদি এই মৌলিক সংখ্যার, যেমন 2 দ্বারা ভাগ যাচ্ছে না, 3 দ্বারাও আমার কি ভাগ যাচ্ছে না, 5 দ্বারাও ভাগ যাচ্ছে না, শুধুমাত্র 7 দ্বারা ভাগ যাচ্ছে। ওকে, ভালো করে খেয়াল করেন, যদি 7 দ্বারাও ভাগ না যেত তাহলে আমরা ধরে নিতাম এটি মৌলিক সংখ্যা, 91 মৌলিক সংখ্যা। আমি আবারও বলছি, এখানে আমরা মৌলিক সংখ্যা কয়টা পেয়েছি? 4টা, 2 3 5 7। এখন এদের ভিতর 2 দ্বারা 91কে ভাগ দিলে ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা ভাগ যাবে না, অর্থাৎ 7 দ্বারা ভাগ যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, যদি এই 4টার একটি দ্বারাও যদি ভাগ না যেত তাহলে আমাদের এটি মৌলিক সংখ্যা হতো, আর যদি এদের একটি দ্বারাও ভাগ যায় তাহলে সেটি যৌগিক সংখ্যা। সেটি কি? যৌগিক সংখ্যা। আমার মনে হয় বিষয়টা আমি বুঝাতে পেরেছি। প্লিজ একটু সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। অর্থাৎ প্রথমত বর্গমূল বের করব, বর্গমূল ওখান থেকে এর আগের মৌলিক সংখ্যা বের করব, মৌলিক সংখ্যা দিয়ে তাকে ভাগ করব। যদি ভাগ করা যায় তাহলে যৌগিক, একটা দ্বারাও যদি ভাগ করা যায় যৌগিক, আর যদি কোনোটা দ্বারাই ভাগ করা না যায় তাহলে মৌলিক। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান, না হয় আমি আবার রিপিট করব। ওকে, এখানে সঞ্জিতা নাজনীন এখানে বলেছেন ইয়েস। খুব দ্রুত একটু আপনারা কমেন্ট করেন, তাহলে আইডিয়াটা খুব দ্রুত আমি ক্লিয়ার করতে পারবো। ওকে,
এখানে রবিউল ইসলাম বলেছেন ইয়েস, জিয়াউর রহমান বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। রাজীব রায় বলেছেন ইয়েস। ওকে, আপনারা খুব দ্রুত একটু কমেন্টে রেসপন্স করুন। মোরসালিন হুসাইন বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, তবে যারা বুঝতে পারবেন না তারা দ্রুত কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়। দেলোয়ার রনি বলেছেন ইয়েস, আলামিন হোসেন বলেছেন ইয়েস, আব্দুল্লাহ আল মামুন বলেছেন ইয়েস। ওকে, অসাধারণ অসাধারণ, একটু খেয়াল করেন। এবার নেক্সট আমি এবার একটা কৌশল শেখাবো প্লিজ। কৌশলটা হচ্ছে যে আপনার এখানে কৌশলটা আমি একটু ভালো করে বোঝাচ্ছি যে এখানে 2, 3, 5 আমাদের লিখতে হবে না। এটা মানে আপনি 7 পর্যন্ত আসলে হবে। কেন লিখতে হবে না আমি একটু বলছি, একটু সবাই মনোযোগী হন। যে আপনারা যখন বর্গমূলে মানে মৌলিক সংখ্যা দিকে আসবেন তখন 2, 3, 5 দিয়ে টেস্ট করতে হবে না। কেন টেস্ট করতে হবে না? দেখেন, আমরা 2 দ্বারা ভাগ কাকে যাবে? জোড় সংখ্যা। আমরা শুরুতেই জোড় সংখ্যা বাতিল করে দিয়েছি, তার মানে 2 দিয়ে আর টেস্ট করার দরকার নেই। তারপর 5 দিয়ে আমাদের কে টেস্ট করার দরকার নেই, কারণ আমরা শুরুতেই বলেছি যে লাস্টে একক স্থানে 5 থাকলে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে। এটিও আমি শুরুতে বাতিল করে দিয়েছি, তার মানে 5 দিয়েও টেস্ট করার দরকার নেই। একইভাবে আমরা 3 দ্বারাও টেস্ট করব না, কারণ এর আগেই বলেছি 3-এর বিভাজ্যতা নীতি দিয়ে আগে চেক করে নিয়েছি। তার মানে এখানে এই সংখ্যাটা অন্তত 3-এর বিভাজ্যতা নীতিতে যদি ভাগ হতো তাহলে আমরা আগেই ভাগ করতাম। তার মানে 2, 3, 5 দ্বারা আপনাকে লাস্ট স্টেপে টেস্ট করার দরকার নেই। আমি বিষয়টা হয়তো বুঝাতে পেরেছি। প্লিজ আমি আবারও বলছি যে আপনি যখন সংখ্যাগুলি নেবেন, কারণ এতগুলি সংখ্যা টেস্ট করতে গেলে সময় লাগবে, আপনার 2, 3, 5 দ্বারা টেস্ট করা দরকার নেই, কারণ 2 দ্বারা ভাগ করা হয় যে কোনো জোড় সংখ্যাকে, আর আমরা জোড় সংখ্যা শুরুতেই বাতিল করে দিয়েছি। আবার 3 দ্বারা ভাগ করা হয় 3-এর বিভাজ্যতা নীতি দ্বারা, আগেই এটা বাতিল করে দিয়েছি। 5 দ্বারা ভাগ করা হয় যে কোনো সংখ্যার শেষের একক স্থানে 5 থাকলে সেটা 5 দ্বারা ভাগ হয়, সো সেটাও আমরা বাতিল করে দিয়েছি। এই কারণে আপনি 2, 3, 5 দ্বারা টেস্ট করবেন না। ওকে, তাহলে এই ট্রিকটা জানলে আমরা সরাসরি 7 দিয়ে একবার ট্রাই করে যদি দেখি ইয়েস, যদি ভাগ যায় তাহলে যৌগিক সংখ্যা, আর যদি ভাগ না যায় তাহলে আমাদের সেটি কি মৌলিক সংখ্যা। চলুন আমরা আরও কয়েকটি সংখ্যা দেখব। এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি যত প্রকার মৌলিক সংখ্যা আছে আপনি বের করতে পারবেন। আমার কাছে এটি একটি অসাধারণ ট্রিক্স মনে হয়। আশা করি আপনারা যদি চর্চা করেন তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা কেটে যাবে। চলুন আমরা বেশ কিছু প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিসের শুরুতেই আমি যে সংখ্যাটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটি হচ্ছে সরাসরি 143। 143কে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি যে 143 আমার মৌলিক সংখ্যা কিনা। ওকে, 143 মৌলিক সংখ্যা কিনা। ওকে, এবার দেখুন 143-এর ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাজ কি? প্রথমত কাজ হচ্ছে এটি জোড় সংখ্যা না, এটি জোড় না, আবার এটা শেষে 5 নেই, এটা 3-এর বিভাজ্যতা নীতিতে যদি আপনি টেস্ট করে দেখেন তাহলে সেটা হচ্ছে কত 8। 8কে ভাগ করা যায় না, তার মানে 3টা ধাপে আমার বাদ। ওকে, এবার তাহলে আমার শেষ ভরসা হচ্ছে এর কাছাকাছি একটা কি বর্গমূল নিয়ে আসা। কাছাকাছি বর্গমূল আপনারা যদি এই সফটওয়্যার দিকে তাকান, যে এই সফটওয়্যার নিচে এখানে যদি ভালো করে খেয়াল করেন যে 143-এর কাছাকাছি বর্গমূল আমরা 144-এর ক্ষেত্রে আছে, অথবা 121, তবে কাছাকাছি যেহেতু 144 আমরা 12 নিতে পারি। ওকে, তাহলে আমরা কাছাকাছি একটা বর্গমূল কত নিতে পারি? 12 নিতে পারি। ওকে, তাহলে 12 এর পূর্বের মৌলিক সংখ্যা কত? 11। এর পূর্বে কত? 7। এর পূর্বে কত? 5, 3, 2। এটা তো আমরা আগে বাদ করে দিচ্ছি, তার মানে এটা বাদ। আমরা এই দুটো থেকে ভাগ করে দেখব যে 143কে ভাগ করা যায় কিনা। ওকে, তাহলে আমরা প্রথমত 11 দিয়ে ট্রাই করি, অথবা 7 দিয়ে ট্রাই করি। 7 দিয়ে 143কে ভাগ করা যায় কিনা। 7 দুগুণে 14, আমরা 3 কেটে আনলাম, ভাগ যায় না, তার মানে এবার আমরা 11 দিয়ে ট্রাই করব। 11 দিয়ে 143কে ভাগ করা যায় কিনা। 143কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 যাবে 14-র ভিতরে একবার, থাকে কত আমার 3, কেটে আনলাম 3, তাহলে 3, 11,
33। তার মানে 11 দ্বারা ভাগ যাচ্ছে, যেহেতু ভাগ যাচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে আমার যৌগিক সংখ্যা। ওকে, এবার আমি আরও একটি সমস্যা সমাধান করব, এরপর থাকবে আপনাদের পালা। ওকে, আরও একটি সমস্যা আমরা দেখব। এবার দেখুন আমরা কত নিয়ে ট্রাই করতে পারি। যেমন আমরা 133 নিয়ে ট্রাই করতে পারি। 133 আমার মৌলিক সংখ্যা কিনা। ওকে, দেখুন 133 আমি যদি দেখি যে 133-এর ক্ষেত্রে এটি জোড় সংখ্যা না। একইভাবে দেখা যাচ্ছে এর শেষে 5 নেই। 3-এর বিভাজ্যতার নীতিতেও এটা কাটা যায় না, কারণ এখানে কত হবে, 10 হবে। 10কে 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এবার আমার লাস্ট ভরসা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। তাহলে এর কাছাকাছি বর্গমূল যদি আপনি দেখেন যে আমরা 133-এর ক্ষেত্রে 133-এর ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, 11ও নিতে পারি, 12ও নিতে পারি, সমস্যা নেই। আমরা 11 নিচ্ছি, 11। তাহলে এর আগে 7 নিব, এর আগেরগুলি আমার দরকার নেই। ওকে, এবার আসেন আমরা কি করব, এবার 7 দিয়ে ভাগ করব। আপনি অবশ্যই আপনার যদি নামতা মুখস্থ থাকে তাহলে এর কোনোটাই দরকার হবে না। সো দেখা যাচ্ছে যে সেটি ভিন্ন বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে আপনার যদি সংখ্যাগুলি অজানা থাকে তখন আপনি কিভাবে সমাধান করবেন সে নিয়েই আমি ভাবছি মূলত। ওকে, এখানে 7কে 7, তাহলে এখানে থাকে কত, 6, কেটে আনি 3, তাহলে 7 9 63। তার মানে 7 দ্বারা 133-কে ভাগ করা যাচ্ছে, তার মানে এটি হচ্ছে আমার যৌগিক সংখ্যা। ওকে, এবার আমরা আরও একটি সংখ্যা একটু ট্রাই করে দেখি। ধরে নিন সেটা হতে পারে যে 139, অথবা সেটা হতে পারে 163। ওকে, আমরা একটা বড় সংখ্যা নিচ্ছি 163। 163 আমার মৌলিক নাকি যৌগিক সংখ্যা? ওকে, চলুন তাহলে আমরা একটু, প্রথমত হচ্ছে এটি জোড় সংখ্যা না, এর শেষে 5 নেই, 3 দ্বারা বিভাজ্য না। তার মানে আমাকে লাস্ট স্টেপে যেতে হচ্ছে। লাস্ট স্টেপটা কি, যে এর কাছাকাছি একটা বর্গমূল, আপনারা যদি কাছাকাছি একটা বর্গমূল 169 আছে, আপনি চাইলে 13 নিতে পারেন, যেহেতু বড় 13 না নিয়ে আপনি 12 নিতে পারেন। ওকে, আমি 13 থেকে নিলাম, 13 নেওয়ার দরকার ছিল না। তো মৌলিক সংখ্যা এর আগে আছে 11, এর আগে আছে কত আমার 7। এবার 7 দিয়ে যদি 163-কে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, আমার এখানে থাকবে কত 2, এখানে আছে কেটে আনলাম 3, এখানে ভাগ যাচ্ছে না। এবার আমি 11 দিয়ে ট্রাই করব। 163 যদি হয় তাহলে 11 দিয়ে একবার যাবে, তাহলে থাকবে কত, আমাদের 53-এর ভিতরেও ভাগ যাচ্ছে না। তার মানে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আমি আরও একটি সমস্যা আপনাদের জন্য সমাধান করতে চাচ্ছি, সেটি হচ্ছে ধরুন সরাসরি আমি 100 ধরে নেন 139, এটি আমি প্রমাণ করতে চাচ্ছি যে এটি মৌলিক সংখ্যা কিনা। 139-কে যদি আমি ট্রাই করি তাহলে আমার প্রথমত হচ্ছে এটি জোড় না, এর শেষে 5 নেই, এটি 3 দ্বারা বিভাজ্য না। তার মানে আমার লাস্ট স্টেপটা যেটা, এর কাছাকাছি একটা বর্গমূল আমি কত নিতে পারি, 12 নিতে পারি। তাহলে 12-র আগে 11 আর হচ্ছে কত 7। এটি লক্ষ্য করে যদি দেখেন যে আমার স্বাভাবিকভাবে আমি বলছি যে 139-কে 7 দিয়েও ভাগ যাবে না, 139-কে 11 দিয়েও ভাগ যাবে না। তার মানে কি এটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা। ওকে, এবার আপনাদের পালা। ওকে, সবাই রেডি হন। এবার আপনাদের পালা যে আপনারা এবার সমস্যা সমাধান করবেন। ওকে, তাহলে আপনাদের জন্য এবার থাকছে সরাসরি
কত, ধরেন 187, 187, খুব দ্রুত একটু করে ফেলুন যে 187 আমার মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, খুব দ্রুত সমাধান করুন। 187 আমার মৌলিক সংখ্যা কিনা নাকি যৌগিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় পি লিখবেন, আর যৌগিক সংখ্যা যদি হয় সি লিখবেন। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, আমি প্রত্যেকের কমেন্ট ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আর আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি যে আপনারা যারা আমার লাইভ ক্লাসগুলি করেন, যে সবচেয়ে একজন শিক্ষকের কাছে সবচেয়ে পজিটিভ এবং আনন্দের বিষয় হচ্ছে যখন শিক্ষার্থীর উপস্থিতি অনেক বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ক্লাস করতেছেন 100+, কিন্তু আমি চাচ্ছি যে এই সংখ্যাটা এই সময় অনেকেই ফেসবুকে অহেতুক সময় নষ্ট করতেছে, আরও অনেকের কাছে লাইভ ক্লাসটা পৌঁছে যাক। এই কারণে অবশ্যই আপনারা আপনাদের অবস্থান থেকে একটু দেখা যাচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। দেখুন, একটা ভালো কাজ চারদিকে যদি ছড়িয়ে পড়ে এতে কিন্তু আমাদের ক্ষতি নেই, বরঞ্চ কারোর হয়তো বিষয়টা বেশ কারোর জন্য উপকার বয়ে আনবে। আসুন আমরা এই ভালো কাজটিকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, ইতিমধ্যে সরাসরি এখানে নৌরিন নিভা বলেছেন যৌগিক সংখ্যা, রফিকুল ইসলাম বলেছেন যৌগিক, এখন সানজিদা নাজরিন বলেছেন মৌলিক সংখ্যা, সোহাগ ভাই বলেছেন যৌগিক, দেলোয়ার রনি ভাই বলেছেন যৌগিক, আদর চৌধুরী বলেছেন যৌগিক। ওকে, আমি ফারহানা রানী বলেছেন যে মৌলিক বলেছেন, এবং একইভাবে ফরিদ ভাই বলেছেন যৌগিক, আমিন হোসেন বলেছেন যৌগিক, ইফরান চট্টগ্রাম থেকে, ওকে থ্যাংক ইউ। সৌরভ ভাই বলেছেন মূলত যৌগিক, দেলোয়ার রনি ভাই বলেছেন যৌগিক, তামান্না আনিসা বলেছেন যৌগিক, আতিকুর রহমান বলেছেন যৌগিক, দেলোয়ার রনি ভাই বলেছেন যৌগিক। ওকে, থ্যাংক ইউ। এবার যারা মৌলিক বলেছেন তাদের জন্য আমি এই বিষয়টা বলছি যে আসলে আমাদের উত্তরটা হচ্ছে কি যৌগিক। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? 187কে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কাছাকাছি একটি যদি দেখা যায় যে বর্গমূল নিতে চাই, তাহলে আমরা চাইলে 13 নিতে পারি। 169 কাছাকাছি, তারপরে এটা আবার 96, তো 13 নেওয়া যেতে পারে। এগুলো আপনার মুখস্থ থাকাটা ভালো, 13, 11, 7। এবার যদি আমরা এখানে যদি 7 দিয়ে 187কে ভাগ করি তাহলে কত আসবে আমার? এখানে সরাসরি দেখা যাচ্ছে 7 দুগুণে 14, তাহলে এখানে আমার থাকবে কত? 4, 7। এটি দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা যদি একে 11 দিয়ে ভাগ করি তাহলে আমার যাচ্ছে কত? 11কে 11, আমার থাকবে কত? 7, 77, তাহলে 7, 11, 77। তার মানে ভাগ যাচ্ছে, তার মানে এটি হচ্ছে আমাদের যৌগিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের আরও একটি প্রবলেম দিয়ে আজকে আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব, কারণ আমাদের প্রশ্নের দ্বিতীয় ধাপ ছিল 25 থেকে 45 পর্যন্ত একটা এরিয়া থেকে কয়টি মৌলিক সংখ্যা থাকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটু জানতে চাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আর আমি এখানে সময় নষ্ট করব না। আপনারা যদি এতক্ষণ যে আলোচনা করলাম এটি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন সেটিও লিখুন। ওকে, খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। আর আপনাদের রেসপন্স আমি আবারও বলছি, আজকে যেহেতু বসে বসে ক্লাস নিচ্ছি আমার জন্য সুবিধা হচ্ছে, আপনাদের প্রত্যেকেই কমেন্ট পড়ার সুযোগ পাচ্ছি। ওকে, সোহাগ ভাই লিখেছেন ইয়েস, আমিন হোসেন ভাই বলেছেন ইয়েস, তরিকুল ইসলাম আলম ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। সোহাগ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। সৌরভ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখানে সানজিদা আপু বলেছেন ইয়েস, আব্দুল্লাহ আল মামুন বলেছেন ইয়েস, এবি সরকার বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আদর চৌধুরী ভাই বলেছেন জি আলহামদুলিল্লাহ। ওকে, রফিকুল ইসলাম বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। দেলোয়ার রনি ভাই বলেছেন ইয়েস। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও অনেকেই বলছেন, মোহাম্মদ আক্তার আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এবার আমরা একটু কন্টিনিউ করতে চাচ্ছি, যে আমরা পরের ধাপটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ আমরা অলরেডি দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টা ক্লাসটা নিয়েছি। এখন আমি একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি ক্লাসটাতে যদি আরও 30 মিনিট সময় নিই তাতে সমস্যা আছে কিনা। একটু আপনারা একটু দ্রুত
একটু কমেন্ট করুন যে আমি যদি ক্লাসটা আরও 30 মিনিট সময় নিই তাতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। প্লিজ খুব দ্রুত একটু জানান, তার উপর ভিত্তি করে আমার ক্লাস কন্টিনিউ করব। দেখুন, আমি যদি আরও 30 মিনিট সময় নিই এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে খুব দ্রুত একটু আমাকে জানান, কারণ তার উপর ভিত্তি করে আমি বাকি আলোচনাটা সাজাবো। ওকে, খুব দ্রুত একটু আমাকে জানান যে আমি লেকচারটা যদি আরও 30 মিনিট কন্টিনিউ করি তাতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। ওকে, এখানে নৌরিন নিবাবু বলেছেন নো প্রবলেম, সোহাগ ভাই বলেছেন নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। সানজিদা নাজনীন বলেছেন নো, জিয়াউর রহমান ভাই বলেছেন নো। ওকে, আমি তাহলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। এই ধাপে আমরা আরও একটি কাজ করব, সেটি কাজটা হচ্ছে আমাদের এই ধাপে বেশ কিছু সমস্যা হয় মৌলিক সংখ্যা নির্ণয়ে। এই সমস্যাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সমস্যাটা ঠিক এরকম, ভাষাগত একটা বিষয় থাকে। ভাষাগত একটা জটিলতা থাকে। এই ভাষাগত জটিলতাটা আমরা প্রথমত দূর করব। সেটি হচ্ছে যে অনেক সময় আপনাকে হয়তো বলতে পারে যে দেখেন, এটা একটা ক্যাটাগরি হতে পারে, 2 থেকে ধরেন 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। অথবা আপনাকে বলতে পারে 2 থেকে 31 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। আবার অনেক সময় বলে 2 এবং অথবা ও থাকতে পারে এখানে, এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, এই এখানে একটু ভাষাগত জটিলতা থাকে। এই বিষয়টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, এর উপর বিসিএস এ প্রায় 4-5 বার প্রশ্ন এসেছে। সো দেখা যাচ্ছে যে আমাদের এই 4-5 বার না, বেশ একাধিকবার প্রশ্ন এসেছে। কারণ দেখা যায় 10তম যে বিসিএস আছে এখানেও এর উপর প্রশ্ন এসেছিল, 23তম বিসিএসও প্রশ্ন এসেছিল, এবং দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য পরীক্ষাতেও এর উপর অনেক প্রশ্ন আসে। এখন এর জন্য আপনারা একটু ভালো করে এই সবটা বোঝার চেষ্টা করবেন। আমি একটু বাস্তবভিত্তিক একটু ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। দেখুন, 2 থেকে 31 পর্যন্ত, দেখুন আমি 31 পর্যন্ত এখানে নিয়েছি। এটা হচ্ছে 31, এটা হচ্ছে 2। ওকে, বোঝার চেষ্টা করেন যে 2 থেকে মানে কি, নিশ্চয়ই এখান থেকে না, 2 থেকে তার মানে এই জায়গা থেকে পর্যন্ত, নিশ্চয়ই 30 না, 31 পর্যন্ত তার মানে কি নিশ্চয়ই 30 না, এটা হচ্ছে ঠিক এই পর্যন্ত। দেখুন এখানে আইডিয়াটা কি, যে এখানে আমাদের বিষয়টা হচ্ছে ভাষাটা বোঝার চেষ্টা করেন। 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে তার মানে 2, এই ঠিক এই পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 2, আবার পর্যন্ত মানে এন্ডিং পয়েন্টটা হচ্ছে আমার 31। তার মানে আমরা যখন মৌলিক সংখ্যা হিসেব করব, আমাদের এখানে কি কি মৌলিক সংখ্যা আছে একটু আগেও আমরা বলেছি। এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, আমার 11 আছে, 13, 17, 19, 23, 29 এবং 31। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ টোটাল আমার 11টি মৌলিক সংখ্যা আছে। তো আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত, অর্থাৎ আমার যদি থেকে কথাটা যদি থাকে, আমি আবারও বলছি যে থেকে কথাটা যদি থাকে, তাহলে ওটি যদি মৌলিক সংখ্যা হয় তাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ থেকে কথাটা থাকলে একে সহ হিসেব করতে হবে,
এবং পর্যন্ত কথাটা যদি থাকে তাহলে লাস্টেরটা যদি মৌলিক সংখ্যা হয় তাকেও হিসাব করতে হবে। দেখেন আমি প্লাস দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সহজ কথাটা হচ্ছে থেকে এত পর্যন্ত, হ্যাঁ, তাহলে এটিও প্লাস, থেকে এটাও প্লাস, অর্থাৎ একেও হিসাব কাউন্ট করতে হবে, একেও কাউন্ট করতে হবে। 2 থেকে 31 পর্যন্ত, অর্থাৎ এখানে থেকে থাকলে এটা সহ কাউন্ট করবেন, পর্যন্ত থাকলে এটা সহ কাউন্ট করবেন। এক, এবার বলছে 2 থেকে, এই জায়গা থেকে 2 এর মধ্যে, মানে মধ্যে মানে কি এর ভিতরে, তার মানে এখান থেকে, তার মানে কি আলটিমেট মধ্যে কথাটা যদি থাকে, থেকে থাকলে তো আমরা বলেছি, আর মধ্যে কথাটা থাকলে সেটা কি হবে, বাদ যাবে। ওকে, এবার দেখেন আমরা পরেরটা যদি দেখি তাহলে আমাদের এখানে কয়টা হচ্ছে, 10টা, হ্যাঁ, যেহেতু একটা বাদ যাচ্ছে। এবার যদি আমাদের এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন যে আমরা যদি 2 ও 31-এর মধ্যে, 2 ও 31-এর মধ্যে, তার মানে কি এটাও বাদ, আমার 2ও বাদ, 2ও বাদ, 31ও বাদ, যেহেতু 2 এবং 31-এর মধ্যে বলা হচ্ছে, তার মানে দুটোই বাদ। দুটোই যদি বাদ যায় তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আমার 2 মৌলিক সংখ্যাটা বাদ, 31 মৌলিক সংখ্যাটাও বাদ। তার মানে যদি এবং কথাটা থাকে তাহলে এটাও বাদ চিন্তা করতে হবে, এটাও বাদ চিন্তা করতে হবে। তাহলে আগে ছিল 11টা, এটাও বাদ, এটাও বাদ, তাহলে আমাদের কয়টা, 9টা। প্লিজ আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, তরিকুল ইসলাম আলম ভাই বলেছেন ইয়েস, এবি সরকার ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। নৌরিন নিভা বলেছেন ইয়েস, সোহাগ ভাই বলেছেন ইয়েস, রাজীব রায় বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আপনাদের কমেন্ট খুব দ্রুত হলে আমার জন্য একটু সময় সেভ করা সহজ হয়। ফরিদ হোসেন ভাই বলেছেন ইয়েস এবং আদর চৌধুরী বলেছেন ইয়েস, আব্দুল্লাহ আল মামুন বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, টিপু সুলতান ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে জিয়াউর রহমান ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখানে সানজিদা আপু বলেছেন ইয়েস, সুমি আপু বলেছেন ইয়েস। ওকে, এবার আমরা আইডিয়াটিকে আরও একটু সহজ করার জন্য কাজ করব। ওকে, তাহলে আমরা আরও কয়েকটা এই বিষয় নিয়ে আলোচনা করি। যেমন এবার যদি, যেমন আমাদের সরাসরি যে একটা প্রশ্ন এসেছিল 10তম বিসিএসে, আপনারা যদি সরাসরি 63 নাম্বার সমস্যাটা দেখেন, শীটের 63 নাম্বারটা, সেখানে প্রবলেমটা এমন ছিল যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা। প্রথমত হচ্ছে 1 থেকে, এটা আমরা যদি যোগও করি, 1 তো আমার মৌলিক সংখ্যা না, বিষয়টা বোঝার চেষ্টা করেন। 1 থেকে 30 পর্যন্ত, তার মানে থেকে থাকলে কি আমরা ওটা যেহেতু মৌলিক সংখ্যা না, ওটাকে আমাদের কাউন্টে আসবে না। যদিও আমরা 1 থেকে মানে কি এখান থেকে শুরু করলেও ও কিন্তু আমাদের কাউন্টে আসতেছে না, কাউন্ট আসতেছে 2 থেকেই, কারণ 1 তো আমার মৌলিক সংখ্যা না, কারণ এখান থেকে এখানে আমরা মৌলিক সংখ্যা বের করব, তার মানে আলটিমেট 1 এমনিতেই বাদ যাচ্ছে, যদিও 1 থেকে আমরা হিসেব করতেছি। আবার বলছে 30 পর্যন্ত। ওকে, এখন 30 পর্যন্ত আমরা 30 সহ কাউন্ট করলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে 30 আমাদের মৌলিক সংখ্যা না, কারণ আমরা তো কাউন্ট করবো শুধু মৌলিক সংখ্যা, তার মানে আলটিমেট আমাকে 29 পর্যন্ত হিসাব করতে হচ্ছে। তার মানে 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। ওকে, এখন এই প্রশ্নটা যদি এরকম আসতো 1 এবং 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, হ্যাঁ খুব দ্রুত আপনারা কমেন্ট করে দিন। আর এখানে দ্বিতীয় প্রশ্নটা কমেন্ট আপনারা করেন, 2 নম্বর প্রশ্নে, যে 1 এবং 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা। ওকে, খুব দ্রুত আপনারা কমেন্ট করুন। তবে আমি আরও এই বিষয়টা ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা একটু ওয়েট অ্যান্ড সি, সঙ্গেই থাকুন। আর আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল থেকে আমাদের
জ্যামিতির নতুন করে লাইভ ক্লাস শুরু হচ্ছে, আপনারা যারা আছেন তারা অবশ্যই থাকবেন। আর দেখুন আপনাদের লাইভ ক্লাসটা আপনারা, আমি যখন কোনো একটা পোস্ট দেই তখন সেখানে কমেন্ট করে অন্তত পোস্টটাকে একটু গ্রুপে উপরে রাখার চেষ্টা করবেন, কারণ আমার পক্ষে এত বেশি সময় দিয়ে যে একটা লাইভ ক্লাস সকলের কাছে পৌঁছানোটা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করলে আমার জন্য সুবিধা হয়। ওকে, তরিকুল আলম ভাই বলেছেন 10, সঞ্জিতা আপু বলেছেন 10টি। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আমরা বিষয়টা নিয়ে সময় নষ্ট করছি না। এখানে বলা হচ্ছে তাহলে এখানে এটিও যদি আমি বাদ দেই, 30ও যদি বাদ দেই, আমার কোনো সমস্যা নেই, কারণ ও তো মৌলিক সংখ্যা না, এও মৌলিক সংখ্যা না। তার মানে কি, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার উত্তর কয়টায় টিকবে? এটি টিকবে। এবার আমি যদি প্রশ্নটা এভাবে বলি যে প্রশ্নগুলি আমি দুটো ধাপ নিয়ে কথা বলবো, এটাই আমাদের এখানকার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যেমন আমি যদি বলি 2 থেকে আমি 31 পর্যন্ত আমি বলেছিলাম, কিন্তু আমি যদি বলি 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 1 এবং 31 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? তাহলে দেখেন 1 থেকে আমরা যদি 1 থেকে দেখা যাচ্ছে 31 পর্যন্ত হিসাব করি, তাহলে আমাদের স্বাভাবিকভাবে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 11টা। এবার যদি 1 এবং 31-এর মধ্যে আমরা বলি, 1 এবং 31-এর মধ্যে যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে 31-এর মধ্যে, মধ্যে মানে কি? এটা মাইনাস। মধ্যে মানে কি আমাদের? এটা কি? মাইনাস। তার মানে 31 বার, তাহলে আমাদের উত্তর হবে কয়টা? 10টা। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা যদি এরকম হয়, দেখেন যে 2 থেকে 30 পর্যন্ত, এখানে একটু বেশ জটিল, এই কারণে আমি বারবার এই আইডিয়াটা নিয়ে একটু বেশি সময় দিচ্ছি। 2 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? এখানে তাহলে 2 থেকে 30 পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে দাঁড়াচ্ছে কি? এখানে 2 থেকে 2 সহ 30 পর্যন্ত, তাহলে 2 সহ 30 পর্যন্ত কয়টা? আমার 10টা। আবার একইভাবে 2 এবং 30 এর মধ্যে কয়টা? তাহলে এখানে 2 মৌলিক সংখ্যা বাদ যাচ্ছে, 2 এর মধ্যে বলছে 2 বাদ যাচ্ছে, তার মানে 30 এর মধ্যে থাকলেও 30 তো আমাদের মৌলিক সংখ্যাটা বাদ গেলেও কয়টা? আমাদের 9টা। ওকে, এই হচ্ছে আমাদের যে ভাষাগত যে জটিলতাটা, সেটা আশা করি ভাষাগত জটিলতাটা আপনাদের কেটে ক্লিয়ার হয়েছে। এবার আমি আপনাদের সাথে ফাইনালি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে মৌলিক সংখ্যা বের করার কিছু মানে বাজারে প্রায় প্রত্যেকটা বইয়ে একটা টেকনিক থাকে। যেমন আপনারা জানেন যে এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে 44, 22, 3, 22, 3, 21 অথবা 44, 22, 322, 321 এই টেকনিকটা আমরা ব্যবহার করে থাকি। এই টেকনিকটা নিয়ে আমি একটু কথা বলবো, এর জন্য প্রায় 15 মিনিট সময় নেব। এর ভিতরে ইনশাল্লাহ আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। তবে এটি অনেকেই এই টেকনিকগুলি মুখস্থ রাখেন, কিন্তু অনেকেই এটা অ্যাপ্লাই করতে পারেন না, অ্যাপ্লাই সংক্রান্ত একটু সমস্যা হয়। এটা যদি আপনাদের ক্লিয়ার হয়, তাহলে আমি যে শীটটা প্রোভাইড করেছি, আশা করি এখানে যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। এখানে 4 মানে কি দেখেন, এই 4 মানে হচ্ছে এই যে 1 থেকে এই 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আমার কয়টা মৌলিক সংখ্যা? 1 থেকে 10 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। অর্থাৎ এই 4-এর মানে হচ্ছে 1 থেকে আমার 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। তাহলে এই 4 মানে কি? এই 4 মানে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা। অর্থাৎ এই 4-এর মানে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত আমার 4টা মৌলিক সংখ্যা।
ওকে, একইভাবে তাহলে আমরা বলতে পারি 21 থেকে 30 পর্যন্ত আমার দুটো, 31 থেকে 40 পর্যন্ত দুটো, 41 থেকে 50 পর্যন্ত তিনটা, 51 থেকে 60 পর্যন্ত দুইটা, 61 থেকে 70, 71 থেকে 80, এবার 81 থেকে 90, আবার 91 থেকে 100। অর্থাৎ এটার মানেটা হচ্ছে মূলত এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। আমরা অনেকেই এই ব্যাপারটা গুলিয়ে ফেলি যে এই টেকনিকটি আমরা অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না, আর টেকনিকটা আমরা কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেটাও আমাদের একটু জানা থাকা উচিত। এখন আপনি পরীক্ষার হলে যে কাজটা করেন সেটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এইভাবে হিসাব করেন। এখন এই 10 মানেটাকে এখানে যখন 10 বলেন, 10 মানে কিন্তু এটা 1 থেকে 10, এটা 20 মানে কিন্তু 11 থেকে 20 পর্যন্ত, এটা আমাদের বুঝতে হবে। 30, তাহলে 30 মানেটা হচ্ছে 11 থেকে 21 থেকে 30, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন। আপনি যখন 30 বলতেছেন এটা আপনি ইঞ্জিনের কথা বলতেছেন, আর এটা যেটা লাস্ট বগিটা কোথা থেকে শুরু হয়েছে, 21 থেকে। তার মানে আপনি সবসময় কি একটা ট্রেনের ইঞ্জিনের অর্থাৎ শেষ চূড়াটা নিয়ে কথা, মানে একদম সর্বোচ্চ চূড়াটা নিয়ে কথা বলতেছেন, যেটা শুরু হয়েছে 21 থেকে। আমি যদি বলি 40, তাহলে আমাকে বুঝতে হবে এটা কোথা থেকে শুরু হয়েছে, 31 থেকে। আমি যদি বলি 50, তাহলে আমাকে বুঝতে হবে এটা শুরু হয়েছে 41 থেকে। আমি যদি বলি 60, তাহলে আমাকে বুঝতে হবে এটা শুরু হয়েছে আমার 150 থেকে। আমার মনে হয় আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি, এবং কেন বোঝাচ্ছি সেটিও আমরা সামনে দেখতে পাবো, কারণ এই রিলেটেড আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার সমাধান করব। চলুন আমরা কথা না বাড়িয়ে সমস্যা সমাধানে মনোযোগী হই। দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে 71 নাম্বার। আপনারা শিটে যদি দেখেন 71 নাম্বার, আমি বারবার হয়তো আপনাদের শিটটা ফটোকপি করতে রিকোয়েস্ট করি, যে অথবা দেখা যায় খাতায় লিখে অঙ্ক করার জন্য রিকোয়েস্ট করি, যেন মানে লাইভ ক্লাসের জন্য আপনার জন্য সুবিধা হয়। দেখুন 71 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 25 থেকে আমার 55 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। ওকে, এটা আপনি কিভাবে হিসাব করবেন? আমি আবারও বলছি, এখানে 25 থেকে 55 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। এটা প্রথমত হিসাব করবেন এইভাবে, আপনার কিছু সুবিধা নেবেন। সুবিধাটা হচ্ছে, দেখুন 25 ঘরটা কোথায়, 25 ঘরটা কিন্তু আমার 30-এর ঘরে। দেখুন তাহলে 25 30-এর ঘরে, তার মানে এই 25 ভাঙ্গা থেকে এই চূড়া ইঞ্জিন পর্যন্ত আপনি এটা হাতে হাতে হিসাব করবেন। তারপরে আছে কত, 40, এটা আপনারা এই টেকনিক থেকে নেবেন। তারপরে আছে কত, 50। এখন এই 55 কার করে, 55টা মূলত হচ্ছে, একটু খেয়াল করেন, 55টা হচ্ছে 60-এর করে, কিন্তু এটা শুরু হয়েছে কোথা থেকে, 51 থেকে। অর্থাৎ এটা হচ্ছে 60-এর গড়ে, অর্থাৎ 55-র কথা বলা হচ্ছে, 55টা কার গড়ে, 60-এর গড়ে, কিন্তু এটা শুরু হয়েছে কোথা থেকে, 51 থেকে। এই কারণে আপনি এই 51 থেকে 55 পর্যন্ত হাতে গুনবেন। ওকে, আমি ব্যাপারটা আবারও বোঝাচ্ছি, যে এখানে আপনার যখন 25 বলা আছে, এটা মানে কি, একটা ট্রেনের যখন নিচের দিকে 25 বলা মানে হচ্ছে এটা খুঁজতে হবে এটা কার করে, 30-এর করে। তার মানে 25 থেকে 30 পর্যন্ত, যদিও 21 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের দেওয়া আছে কি 25, তাহলে 25 থেকে 30 পর্যন্ত হাতে হিসেব করবেন। তারপর ফ্রেশ হচ্ছে কি 40, ফ্রেশ হচ্ছে 50, আবার 55 দেওয়া আছে, তার মানে 60 পর্যন্ত কি হাতে গুনবেন। ওকে, তাহলে দেখেন আমরা টেকনিকটা এবারে অ্যাপ্লাই করি, যে 25-এর ভিতর হাতে যদি গুনি, 25 বাদ, 26 বাদ, 27 বাদ, 28 বাদ, 29, এই যে 29, এটা একটা মৌলিক সংখ্যা। ওকে, এবার টেকনিকের সুবিধা কি, টেকনিকের সুবিধাটা হচ্ছে যে আপনি এভাবে হিসাব করবেন, 40 আর 50-এ কি কি আছে, 10, 20, 30, 40, দেখেন এটা 40, কত 2, তারপর হচ্ছে কত 50,
হ্যাঁ, তাহলে এই 40 থেকে দুটো পাচ্ছেন, 50 থেকে কয়টা পাচ্ছেন? দুটো পাচ্ছেন। এবার 55 যেহেতু 60-এর গড়ে, তাহলে 1/50 থেকে 55 এটা হাতে হিসাব করেন। তো 1/50 বাদ, 52 বাদ, 53, অর্থাৎ এখানে একটা মৌলিক সংখ্যা পাচ্ছেন। 53, 54, 55 বাদ, তার মানে আপনার টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 60টি। এটাই হচ্ছে এই টেকনিকের মূল কথা। আমি আপনারা আলোচনাটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন নো লিখে খুব দ্রুত কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্ট করুন, আমাদের হাতে সময় খুবই কম, মাত্র আর 9 মিনিট সময় আছে, এর ভিতরে আমাদের আলোচনা কমপ্লিট করতে হবে। ওকে, দয়া করে একটু খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, রোহান রবিন বলেছেন ইয়েস, মামুন আব্দুল্লাহ বলেছেন ইয়েস। একইভাবে দেখা যাচ্ছে যে নৌরিন নিভা বলেছেন ইয়েস, রাজীব রায় বলেছেন ইয়েস, এবি সরকার বলেছেন ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। একইভাবে তরিকুল ইসলাম বলেছেন ইয়েস। এখানে ইমরান হুসেন খান সাগর বলেছেন নো। ওকে, সমস্যা নেই, আমি আবার আরও একটি অঙ্ক করতেছি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। আব্দুল্লাহ আল মামুন বলেছেন আরেকবার প্লিজ। আমি আবার একটু ফ্রেশ করেই লিখছি যে 25 থেকে 55 পর্যন্ত আমরা যখন মৌলিক সংখ্যা বের করব, তাহলে মনে রাখতে হবে এটাও একটা ভাঙ্গা অংশ, এটাও একটা ভাঙ্গা অংশ। তাহলে 25টা কার গড়ে? 30-এর গড়ে। আমি আবারও বলছি 25টা হচ্ছে কার গড়ে? 30-এর গড়ে। তার মানে 25 থেকে 30 পর্যন্ত হাতে হিসাব করবেন। 55টা 60-এর গড়ে, যেটা শুরু হয়েছে 51 থেকে 55। এটা 60-এর গড়ে, যদিও আপনার 60 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আপনার কি 55 পর্যন্ত হিসাব করবেন। তাহলে 51 থেকে 55 পর্যন্ত হাতে হিসাব করবেন, তাহলে মাঝখানে ফ্রেশ পাচ্ছেন 40, ফ্রেশ পাচ্ছেন কি 50। এটা দ্রুত হিসাব করার জন্য আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে থাকি। ওকে, এবার দেখেন, তাহলে আমি এখানে যদি টেকনিকটাকে চিন্তা করি, এখানে আমাদের একটা আছে শুধু 29। এবার দেখেন 10, 20, 30, 40, তাহলে 40-এর গড়ে কয়টা? 2টা। তারপর কি 50, 50-এর গড়ে কয়টা? 3টা। তারপর ভাঙ্গা অংশ হাত দিয়ে করেন, 51 যৌগিক সংখ্যা, 52 যৌগিক, 53। তার মানে এই 53 হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা, তাহলে আমাদের কয়টা হচ্ছে? 60টা। আমরা আরও একটি সমস্যা সমাধান করব, আশা করি ইনশাল্লাহ এই জাতীয় সমস্যা চিরতরে আপনাদের ক্লিয়ার হবে। এবার সমস্যাটা আপনারা যদি শীট আপনাদের হাতে থাকে, তাহলে দেখবেন 73 নাম্বার সমস্যাটা। 73 নম্বর সমস্যাটি একটু লক্ষ্য করুন। 73 নম্বর সমস্যাতে বলা হচ্ছে যে 45 থেকে 72-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 45 থেকে 72-এর মধ্যে আমার কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা যে কাজটা করব, এটা ভাঙ্গা অংশ। 45টা আছে মূলত কার গড়ে? 50-এর গড়ে, 41 থেকে 50, তার মানে এই 50 পর্যন্ত আমরা হাতে হিসেব করব। তারপর 60 ফ্রেশ সংখ্যা, 70 ফ্রেশ সংখ্যা, কিন্তু 72টা 71 থেকে শুরু হয়েছে, যেটা 80 পর্যন্ত, কিন্তু আমাদের দেওয়া আছে কত পর্যন্ত? 72 পর্যন্ত। তার মানে এই 71 থেকে 72 পর্যন্ত আমরা হাতে হিসাব করব। তাহলে এখানে 45, 46, 47, হ্যাঁ আমাদের 47, 45 থেকে 50 পর্যন্ত একটা, শুধু 47। এবার আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিক কি? 60 আর 70 এটা ফ্রেশ নেবে, 10, 20, 30, 40, 50, 60। অর্থাৎ 60-এর জন্য 60-এর গড়ে কয়টা আছে? আমার দুটো আছে। তারপর 70-এর জন্য কয়টা আছে? দুটো আছে। বেশ, এবার আমরা এটা হাতে হিসাব করব। 71 নিজে একটা, তার মানে কি আমার মৌলিক সংখ্যা হচ্ছে 4, 2, 6টা। ওকে, আপনি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত। এখানে ফারিয়া স্মৃতি আপু বলেছেন 31 থেকে 39 কই? আপু আপনি এখানে একটু ভুল করেছেন, যে 31 থেকে 39 না, এটা হচ্ছে 31 থেকে 40, যেটা আমরা ফ্রেশভাবে নিয়েছি। আপনি একটু ভিডিওটা আবার একটু রিপিট করে দেখবেন, আশা করি ক্লিয়ার হবে। যাদের এখনো বুঝতে কিছুটা জটিলতা রয়ে গেছে, তারা ভিডিওটা বার কয়েক দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, এবার একটু যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি আবার বলছি 45 থেকে 72, তার মানে 45 থেকে 50 পর্যন্ত হাতে হিসেব করবেন, তারপর 60 ফ্রেশ, 70 ফ্রেশ, যেটা এই টেকনিক থেকে নেবেন, টেকনিক থেকে নেবেন। আর হচ্ছে 71 থেকে 72 পর্যন্ত হাতে হিসাব করবেন, 71 থেকে 80 গড়ের ভিতর যেহেতু এটা আছে। হ্যাঁ, তাহলে ওকে, আপনারা খুব দ্রুত একটু কমেন্ট করুন। ইমরান হোসেন খান, ওকে, অসাধারণ, এখন বুঝতে পেরেছেন। ইয়েস। সঞ্জিতা নাজনীন আপু, ইয়েস। ওকে, রোহান রবিন ভাই, ইয়েস। এবি সরকার, ইয়েস। ওকে, মাহফুজ ভাই, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আতিকুর রহমান ভাই, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা যদি শীটে চলে যাই, শীটে এই ক্যাটাগরির আরও একটা কোশ্চেন আসে যে বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। এখানে এই জাতীয় একটা সমস্যা আমাদের আসে, এই জাতীয় একটা সমস্যা আমাদের সমাধান করা উচিত। আপনারা যদি সরাসরি আমাদের শীটে যান, শীটে 66 নম্বর একটা সমস্যা আছে। এই ধরনের অনেকগুলি সমস্যা আছে, আপনারা শীট থেকে দেখে নেবেন। তবে আমি 66 নম্বর সমস্যাটা নিয়ে একটু কথা বলি। এখানে বলা হচ্ছে যে 40 থেকে 100 পর্যন্ত যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা প্রথমত যে কাজ করব যে 41-এর পরপরই কোন মৌলিক সংখ্যাটা আছে সেটা লিখব। তাহলে 41-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 40-এর পরের হচ্ছে 41, 40-এর পরে হচ্ছে 41, 41 হচ্ছে আমাদের 40-এর ঠিক ইমিডিয়েট মৌলিক সংখ্যা। আর তারপরে 100-র কাছাকাছি একটা মৌলিক সংখ্যা আমরা দেখব 100-র নিচে। এটা 100 যদি হয়ে যেতে পারে, 100-র নিচে যেটা সেটা হচ্ছে আমার কি 97। ওকে, তাহলে 40 এবং 100-র মাঝে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। তাহলে সবচেয়ে 100-র মাঝের সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা 97, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 41। তাহলে এই 97 থেকে 41 যদি আমি বাদ দেই তাহলে আমরা এখানে পার্থক্য পাচ্ছি। এই পার্থক্যটা হচ্ছে আমাদের কত? আমাদের 56। এই হচ্ছে আমাদের উত্তর হবে 56। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা যারা চান যে এই কাজটি খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ুক, তারা অবশ্যই খোলা মনে, যেমন এখনও প্রায় 70+ শিক্ষার্থী রয়েছেন যারা লাইভ ক্লাসটি এট লাস্ট পর্যন্ত রয়েছেন, আপনারা কিন্তু খোলা মনে মানে দেখা যাচ্ছে যে এই ভালো কাজটাকে সরিয়ে দিতে পারেন। বিশেষ করে আপনার ওয়ালে একটু শেয়ার করার মাধ্যমে এটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারেন যারা এই মুহূর্তে করোনা ভাইরাস সম্পর্কে মানে দেখা যাচ্ছে সচেতনতার পরিবর্তে মানে দেখা যাচ্ছে ভিন্ন মত তর্কযুদ্ধে জড়িয়ে পড়ছেন। অন্তত তাদেরকে একটু বেক করানোর সুযোগ হবে। আর আমি বিনীত রিকোয়েস্ট করব, কোনো প্রয়োজন ছাড়া, ন্যাহেত কোনো প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না। যেখানে জনসমাগম আছে সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর পাশাপাশি অবশ্যই আপনার বাসায় যদি কোনো বৃদ্ধ দাদু থাকে, বয়স্ক কেউ থাকেন, তাহলে তাদের প্রতি এক্সট্রা টেক কেয়ার করবেন। আর যদি কোনো ধরনের করোনা ভাইরাস রিলেটেড যদি কোনো ধরনের লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন। যদিও আমাদের এখন পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে যে পর্যাপ্ত ব্যবস্থা নেই, তারপরেও দেখা যাচ্ছে যে যতটা সম্ভব হয় আপনার যেখানে সুযোগটা আছে সেখানে যোগাযোগ করুন। তো আজকের ক্লাসটা এরপর আমি শেষ করতে চাচ্ছি, তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে প্লিজ আপনারা যারা মানে এখন বাসায় সময় কাটাচ্ছেন তারা অবশ্যই নিজেকে সেফ রাখবেন, আপনার পরিবারকে সেফ রাখবেন। আর অবশ্যই আগামীকাল আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নেব, শনি, সোম এবং বুধবার। মজার ব্যাপার হচ্ছে এই বুধবার থাকবে জ্যামিতি, প্রতি বুধবার থাকবে আমাদের জ্যামিতি। আর শনি এবং সোমবার থাকবে আমাদের পাটিগণিত। পাটিগণিত শেষ হয়ে গেলে আমাদের থাকবে ইনশাল্লাহ
বীজগণিত। তো এই সব কিছুই ডিপেন্ড করবে যে আপনারা আমাকে একটু সর্বোচ্চ পরিমাণ হেল্প করেন। আর আমি আপনাদের আজকে যেহেতু নতুন খাতা কলমে ক্লাস নিলাম, এই কারণে আমি লাইভ ক্লাসটা শেষ করেই একটা পোস্ট দেবো, সেখানে আপনার মতামত অবশ্যই জানাবেন। কারণ প্রতিটা দেখা যাচ্ছে যে ক্লাসের আমি ফিডব্যাক নিয়ে থাকি। আপনারা অবশ্যই শুধু ক্লাস করবেন না, ফিডব্যাক দেবেন এবং আপনাদের প্রয়োজনগুলি আমার ওই পোস্টে জানিয়ে দেবেন, মতামত করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী লাইভ ক্লাসে সেই বিষয়গুলি একটু মাথায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাইকে সবাই ভালো থাকুন, নিজে ভালো থাকুন, নিজে সতর্ক থাকুন এবং পরিবারকে সচেতন রাখুন এবং নিরাপদ রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।